বাংলাদেশের সম্প্রতি আমি একটা নতুন শব্দ শিখেছি, ট্রাই স্টেট। এটা আমি বুঝতাম না, এখন শুনলাম গুলশান বনানী বাড়িধারা মিলে এটাকে বলা নিউ হয়, জার্সি থেকে ওখানে নিয়ে আসা এসছে। হলো। হ্যাঁ, এটা আমদানি হয়েছে ট্রাই স্টেট এবং ইট ইজ আ বাবল। ইটস আ বাবল। এবং তারা আসলে বাংলাদেশের বাকি অংশের সঙ্গে তাদের ন্যূনতম কোনো যোগাযোগ থাকে না। এবং আমি বড় হওয়ার সাথে সাথে আমি ধীরে ধীরে বুঝতে পেরেছি, যখন আমি আমার কর্মক্ষেত্রে গেছি বিশেষ করে, যে আমি আসলে চারপাশে যা দেখে বড় হয়েছি তার বাইরেও একটা বিশাল পৃথিবী আছে যেটার ব্যাপারে আমার কোনো ধারণা নেই। এবং পরবর্তীতে যখন আমি গ্রামে গিয়ে কাজ করা শুরু করলাম, তখন আমি বুঝলাম যে আমি যেখানে ছিলাম সেটা এক বাংলাদেশ, আর আমি এখন যেখানে আছি সেটা সম্পূর্ণ আরেকটা বাংলাদেশ। সো আপনারা যদি একমুখী কোনো সমাধানের কথা বলেন, সেটা কখনো এই বাংলাদেশে ঠিকভাবে কাজ করবে না। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে একটা বিষয়ে আমার উপলব্ধিতে এসছে যে আমরা সাধারণত এমপি হিসেবে কাদের দেখি, যাদের কয়েকশো কোটি টাকা ব্যাংক ঋণের খেলাপি আছে এবং যারা নির্বাচিত হওয়ার পরে কয়েক হাজার কোটি টাকা কিভাবে কিভাবে যেন ইনকাম করবেন। এবং একজন গার্মেন্ট ব্যবসায়ী যিনি কখনো রাজনীতি করেন নাই, তিনিও যেমন এমপির দৌড়ে অনেক এগিয়ে থাকেন, তেমনি আবার দেখা যায় যে যার হয়তো কোনো নোন সোর্স অফ ইনকাম নাই, কোনো পেশা নাই, তিনিও কিন্তু এমপি হবার জন্য শত শত কোটি টাকা বিনিয়োগ করতে দুইবার চিন্তা করেন না। আমার কাছে মনে হয় শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপারে বাংলাদেশে নো কম্প্রোমাইজে যাওয়ার সময় এসছে। আপনি যদি এমপি হতে চান, আপনার সন্তানকে এলাকার স্কুলে পড়াতে হবে। মানে আমি যদি এটাকে কিছুটা শিথিলও করি, আপনাকে জেলা স্কুলে অন্তত পড়াতে হবে। আমি সরাইলের এমপি, আমার সন্তানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কুলে পড়তে হবে। আমি তো থাকি ঢাকায়। এইটাই তো মুশকিল স্যার, এখানেই তো সমস্যা। আপনি যদি ঢাকায় থাকেন, আপনি ওই পার্লামেন্টের কয়টা দিন থাকবেন? আপনার ফ্যামিলিকে থাকতে হবে এলাকাতে, কনস্টিটিউয়েন্সিতে। মানে কোনো একটা জায়গা থেকে তো আমাদের শুরুটা করতে হবে। পার্লামেন্টের এমপিদের তো এলাকাতে এখনো অফিস দেয় নাই। স্যার, অফিস ছাড়াই তো 52 বছর পার করলাম, বাকি সময়ও পার করা যাবে, সেটা কোনো অসুবিধা নাই। আর দুই হচ্ছে, এলাকায় চিকিৎসা নিতে হবে। আমি কিন্তু আমার ইলেকশনে উনি এমপিদের মেরে ফেলার জন্য একটা ব্যবস্থা করতেছে আমার মনে হয়। আমি কিন্তু আমার ইলেকশনে আমি ওয়াদা করেছি আমি আমার এলাকায় চিকিৎসা নেব, এবং আমি কিন্তু সেটা নিচ্ছি। এখন আমার বড় কোনো অসুখ নাই, সাংবাদিক ভাইরা খেয়াল রাখেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি নিচ্ছি, কিপ আ নোট, আমি নিচ্ছি। এবং আমার বড় কোনো অসুখ নাই, হলে হয়তো আমি জেলার হসপিটালে যাব। এইগুলো যদি আমরা ম্যান্ডেটারি না করি এবং এটা করেন, দেখবেন এমপি হওয়ার দৌড়ে যারা শত শত কোটি টাকার ঋণ খেলাপ নিয়ে দৌড়াচ্ছে, তাদের কাউকে আপনি খুঁজে পাবেন না। তিন হচ্ছে, আমরা যদি আমাদের শিক্ষকদের, আমার পূর্ববর্তী বক্তা যে কথাটি বলে গেলেন, বেতন ঠিক না করতে পারি, মানে মোটামুটি একটা মানে আমাদের মূল্যস্ফীতি এখন 9 পয়েন্ট সামথিং, আর আমাদের মজুরি বৃদ্ধির হার 8 পয়েন্ট সামথিং। আর সেখানে আমি একটু আগেই শুনছিলাম একজন বক্তা বলছেন প্রাথমিক শিক্ষকদের বেতন 3,500 টাকা, প্রিন্সিপালের 3,500 আর টিচারদের 3,000। আমি আপনাকে বলি, ঠিক এই লজিকে বিগত সরকার, তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন যে মায়না বাড়িয়ে দিলে আর দুর্নীতি হবে না। দুর্নীতির কারণ হিসেবে আর্থিক অসমর্থতার কথা বা অসচ্ছলতার কথা বলেছে। আপনি মনে করেন যে শুধু মায়নার ক্ষেত্রে ন্যায্য করে বাড়াতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, দিলেই কি দুর্নীতির সমস্যা মিটবে কিনা? আমি কিন্তু দুর্নীতির কথা বলিনি, আমি বলেছি তাহলে যোগ্য লোক শিক্ষকতাতে উৎসাহী হবেন। আচ্ছা, আমরা তো যোগ্য শিক্ষকই পাই না ভাই। ক্লাস 5-এর একটা ছেলে রিডিং পড়তে পারে না, ইংরেজিতে একটা লাইন শুদ্ধ করে বলতে পারে না। লেটেস্ট সার্ভেতে দেখা গেছে আমরা যে 12 বছরের এডুকেশন দেই, এটা 6 বছরের এডুকেশন, মানে ক্লাস 6 এর সাথে সামঞ্জস্যপূর্ণ টেস্টে দেখা গেছে। তাহলে বলেন, বিশ্ববিদ্যালয়ে
আমাদের সায়েন্সের ফ্যাকাল্টিতে 7% ভর্তি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে। দ্যাটস আ বিগ শেম। বিদেশে সবচেয়ে ব্রিলিয়ান্ট যারা তারা শিক্ষকতায় যান, সবচেয়ে মেধাবীরা। আর আমাদের দেশে যান বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য এবং পদগুলোতে যান যাদের দলীয় পরিচয় আছে। আমরা আমাদের প্রাইমারি লেভেল থেকে শুরু করে সেকেন্ডারি পর্যন্ত আমরা শিক্ষকদের বেতন কাঠামো আমাদের আবার নতুন করে ভাবতে হবে, যাতে সবচেয়ে মেধাবীরা শিক্ষকতাতে যান। শিক্ষকরা কোচিং করেন কেন? হ্যাঁ, একটা সময় তো টাকার থেকে টাকার লোভ তৈরি হয়, কিন্তু প্রথমে তারা যখন কোচিংয়ে যুক্ত হন তখন তাদের বেয়ার নেসেসিটি, যেটা তাদের একেবারে ন্যূনতম প্রয়োজন, সেটাকে পূরণ করবার জন্য তাদের কোচিংয়ে ঢুকতে হয়। না হলে তো তারা সংসারই চালাতে পারবে না। একজন বাবার কাছে যখন দুটো প্রস্তাব আসে, একটা শিক্ষকের আর একটা ব্যবসায়ীর, বাবা বলে, বা একজন আমলার, বাবা বলে ধুর শিক্ষকের সাথে কি বিয়ে দেবো, সারা জীবন মেয়ে আমার কাঁদতে কাঁদতে পার করবে, মানে ঠিক মতো চলতে পারবে না, তার চেয়ে আমি ব্যবসায়ী বা আমলার কাছে মেয়েকে বিয়ে দেই। কিন্তু দেশের আমাদের মানে উন্নত দেশগুলোর দিকে তাকান, সেখানে ব্রিলিয়ান্ট মানুষজন শিক্ষকতায় যায় এবং তারা সেখানে থাকে।